ভাই কি ব্যস্ত? না, কিছু বলবেন? বলেন। একটা প্রশ্ন ছিল, বাসায় অনেকের বলছি, কিন্তু কেউ প্রশ্নের উত্তরটা দিতে পারলো না। বাংলাদেশের সবচাইতে নিরীহ প্রাণীর নাম কি? মানে বাংলাদেশে জন্ম নেওয়া সবচেয়ে নিরীহ প্রাণী? জি, এটা অনেকেরই জিজ্ঞেস করছি, কিন্তু কেউ পারে নাই। দেখি আপনি প্রশ্নের উত্তরটা দেন। আমি যদি বলি আপনার বিশ্বাস হবে? সেটা তো অবশ্যই, আপনি বলেন। আমি যদি বলি বাংলাদেশে জন্ম নেওয়া সবচেয়ে নিরীহ প্রাণীর নাম হচ্ছে প্রবাসী, তখন আপনার বিশ্বাস হবে? কেন ভাইয়া? কেন আপনার একটু খেয়াল করলে বুঝতে পারেন, বাংলাদেশে জন্ম নেওয়া বাংলাদেশে অনেক প্রাণী আছে যেগুলা নিরীহ। যেমন আপনি গরু ধরতে পারেন, হাল চাষ করে, কিন্তু আচ্ছা। তার কোনো নেই। তারপরে আরো অনেক প্রাণী আছে, গাধা আছে, আচ্ছা, ছাগল আছে। তার মানে আপনি কি গাধার সাথে মানুষের তুলনা করতেছেন? না, আমি গাধার সাথে মানুষের তুলনা করতেছি না, বরঞ্চ আমি এটা বলতেছি যে প্রবাসীরা গাধার চাইতে আরো নিরীহ। গাধা তো 3 বেলা খাবার দেয়, আচ্ছা, তারপরে যা ইচ্ছা তাই কাজ করানো যায়, কিন্তু গাধার চাইতে নিরীহ প্রাণী হচ্ছে প্রবাসী। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে প্রবাসীরা সবচাইতে নিরীহ প্রাণী, আপনি একটু ব্যাখ্যা দেন। ব্যাখ্যা দিলে তো ভাই অনেক লম্বা, কারণ ব্যাখ্যা দিতে গেলে এটা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কারোর সাথে মিলবে, কারোর সাথে নাও মিলতে পারে। তবে আমার যেটুকু অ্যানালাইসিস সেটুকুতে আমি যেটা অনুভব করছি বা অনুধাবন করতে পারছি, সেটা হচ্ছে প্রবাসীরাই সবচেয়ে নিরীহ প্রাণী। আপনি দেখেন, একজন প্রবাসীর বিদেশের নাম নেওয়ার দিন থেকে ভোগান্তি শুরু। সেই ভোগান্তি আপনি যদি ফেসবুকে দেখেন, দেখবেন প্রবাসীদের জন্য নতুন নতুন অনেক চালু হচ্ছে, সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, প্রণোদনা দিচ্ছে। সেগুলো তো আর চালু হচ্ছে না ভাই, সেগুলো ওই কথার মধ্যেই কথার ভিতরে। আচ্ছা, এটাই কথা সত্য। আচ্ছা ভাইয়া, সেটা তো বুঝলাম, প্রবাসীরা যে নিরীহ প্রাণী সেটা বুঝায় বলেন। সেটা হচ্ছে, ধরেন আমি আমার উদাহরণটা দিই আপনাকে। জি বলেন। সেটা হচ্ছে, ধরেন জেনারেলি একজন প্রবাসীর ভোগান্তিটা শুরু হয় যেদিন বিদেশে আসার নাম নেয়, সেদিন থেকে। ধরেন রাইট, কথাটা সত্য বলছেন। বিদেশে আসার নাম নেওয়ার দিন থেকে তার ভোগান্তি শুরু। দেশে যে কোনো কাজে যাবে, পদে পদে তার ভোগান্তি। আমারটা যেমন আমি বলি, ধরেন আমি বিদেশে আসার জন্য সর্বপ্রথম আমার কাজ কি? পাসপোর্ট করা। পাসপোর্ট করার জন্য আমার প্রথম যেতে হয় কই? ইউনিয়ন পরিষদে। সেখানে গিয়ে আপনার ওই যে জন্ম নিবন্ধন ঠিক করা বা চেয়ারম্যান সার্টিফিকেট নেওয়া, সেখানে আপনার একটা ভোগান্তি পোহাতেই হয়। সোজাসুজি বা বাংলাদেশে কিছুই হয় না। তারপরে ওখান থেকে গিয়ে আপনি যাবেন কই? পাসপোর্ট করার জন্য। এখন সোজাসুজি বা পাসপোর্ট করা যায় না, সেটা বাংলাদেশে সবাই জানে। এমনিতেই বলে নিজের পাসপোর্ট নিজে করুন, সচেতনতার সাথে করুন, এই হাবিজাবি অনেক কিছুই বলে। আদতে তার কোনো দিনও সম্ভব হয় না, কারণ ভোগান্তির দালালের মাধ্যমেই করতে। তো আমিও অনুরূপভাবে একজন দালাল ধরছি। আচ্ছা, ধরার পর প্রবাসে আছি, দালাল ধরে আসছি, মানে ওই দালালের মাধ্যমে পাসপোর্ট করা হয়েছে। এবার দেখেন, পাসপোর্ট অফিসে যাওয়ার পরে দেখি যে ওখানে আরেক দালাল, তার উপরে দালালের উপরে দালাল, যে বাবার উপরে আরেক বাবা থাকে, বাপের উপরে বাপ। সেখানে দেখলাম সে গেল আরেক ওই পুলিশ অফিসারের কাছে। সে আসলো, মনে হচ্ছে নেহায়েতি ভদ্রলোক। তাকে কিছু টাকা দেওয়ার পরে আমাদের ফাইলগুলো সে সাইন টাইন করে কি করলো। ওখানে যাওয়ার পরে পাসপোর্ট অফিসে ঢোকার পরে টাকাটা করলাম ডাইরেক্টলি চায় না, টাকাটা চায় যে তাদের ওই দালালের যে চেইনটা থাকে, ওই চেইনের মধ্যে একজনের পর স্টেপ বাই স্টেপ তাদের একটা চেইন থাকে। তো ওইখানে হয় কি আপনার, যে পাসপোর্ট অফিসে আপনি যখন ঢুকবেন তখন দেখবেন ওদের ব্যবহারটা এমন, মনে হয় যেন ওরা এই কোনো জাকাতের কাপড় টাপড় দিচ্ছে, আমরা সেখানে গেছি ধুর করে তাড়িয়ে দিচ্ছি, এমন অবস্থা। তারপর আপনার কোথায় যেতে হবে? সেখান থেকে আপনি কোনো ইয়েতে গেলেন, ট্রাভেলসে গেলেন, পাসপোর্ট আনার পরে পাসপোর্ট তো আপনি দিয়ে আসছেন, তারপরে একটা সময় আসে, হয়তো কখনো লেট হয়, ওইটা নিয়ে আপনি যাবেন কই? ট্রাভেলসে। এখন ট্রাভেলস থেকে আমি গেলাম কই? ওইখানে যেসব ডকুমেন্টস সাবমিট করা লাগে সাবমিট করলাম, করার পর আমি গেলাম কই? গামকো অফিস। এখন বোধহয় সেটা যাওয়া লাগে না, গামকো অফিস গেলাম। ওখানে তাদের বিহেভিয়ারটা এমন
মনে হয় যেন ট্রাফিক পুলিশ এসে রাস্তার কোনো ফুটপাতে বসে থাকা কাউকে তাড়াচ্ছে, এমন অবস্থা, দুর্ব্যবহার। সেইখান থেকে বের হয়ে আপনি যখন রিক্সার জন্য করবেন, সেখানে একটা ছিনতাইকারী ধান্দাবাজ বসে থাকে, যারা হচ্ছে আপনাকে এক মিনিট ভাই, আমি কথাটা বলতে চাচ্ছি। আপনি যে কামখার কথাটা বলেন, ওই জায়গায় তো আমি গিয়েছিলাম। ওই জায়গায় 1 কপি ছবি যেন লাগে, ওই জায়গায় কম হইলো 20 থেকে 25 কপি ছবি তোলায়, মানে ওগুলা ফাও ফাও ছবি। হ্যাঁ, সেটা ওখানে তো, ওখানে কি পরিমাণ ভোগান্তি যারা গেছে তারাই জানে। ওখান থেকে বের হওয়ার পরে আপনি যখন রিক্সা নেওয়ার জন্য করবেন, তখন আপনি বুঝতেই পারবেন আপনি রিক্সা নিচ্ছেন নাকি কোনো মরণ গাড়ি নিচ্ছেন। কারণ হচ্ছে ওই রিক্সা ড্রাইভারই হতে পারে আপনার ধরেন মৃত্যুর কারণ। মানে যে সে আপনাকে জিম্মি করে ধরেন কোথাও নিয়ে গেল, গিয়ে পাসপোর্ট নিয়ে করবে, বলবে যে অত টাকা দে, নয়তো পাসপোর্ট দিব না। ওইখানে এক ধরনের দালালি। আমার সাথেরই 3 জন পড়ছে ওই চক্করে, আল্লাহ আমাকে মাফ করছে। ওখান থেকে আপনাকে মেডিকেলে যেতে হবে মেডিকেল করার জন্য। মেডিকেল এমন একটা সিন্ডিকেট বাংলাদেশে, যেমন ধরেন বিদেশে আসার জন্য মানে কোনো একটা সমস্যা না থাকলে আপনাকে আনফিট দিয়ে দিবে। রাইট বলছেন ভাইয়া। যেমন ধরেন আমার পরিচিত, আমি এখন নাম উল্লেখ না করলে নয়, যেমন ধরেন বনানীতে একটা আছে মক্কা। বনানী কি? হ্যাঁ, বনানী 11 নম্বরের ওইদিকে বোধহয় এটা মক্কা। আর একটা কি জানি মেডিকেল, ওইটা আমার এখন নাম মনে নেই। এইগুলো এত পরিমাণে খারাপ, মানে এরা মানুষকে জবাই করার জন্য বসছে। আচ্ছা, ঠিক আছে। তো মেডিকেলে এত বড় একটা সিন্ডিকেটের দিকে দমন করার মতো বোধহয় সরকারের হাতেও ক্ষমতা নেই। এগুলো কি সরকার দেখে না? সরকার ওই যে আপনার প্রবাসীদের জন্য প্রণোদনা দেয়, এই দেয় ওই দেয়। প্রণোদনা দিয়ে আমরা কি করবো ভাই? আমরা যে টাকা ইনকাম করে আমি বেতন পাচ্ছি ভাই, এগুলা মিথ্যা শ্বাস দেয়, এগুলা তো কোনো হ্যাঁ, কাজের কিছু আপনি না। দেখেন আমি বেতন পাচ্ছি কত, ধরেন আমি 1500 রিয়াল বেতন পাচ্ছি, আর এই 1500 রিয়াল থেকে আমি দেশে পাঠাবো কত? 1200 রিয়াল। 1200 রিয়াল দেশে পাঠালে কত হবে? 3/12, এখনকার রেটে 3/12 36,000। তো ধরেন লাখে যদি 2,500 হয়, তো আমার 3/12 36,000, যেটা এটা আমার তো দরকার নেই। আপনি আমার অন্যান্য ফ্যাসিলিটি যেগুলো সেগুলো দেন। সেগুলা আমার মেডিকেলে গেলে ভোগান্তি হবে না, তারপর আমার ওই যেখানে পাসপোর্ট করতে ভোগান্তি হবে না, আমি এই দেশে যদি অ্যাম্বাসিতে যে আমার সেখানে ভোগান্তি হবে না। আপনি আমার এই ধরনের সুযোগ সুবিধা দেন, তাহলে তো আমার ওই প্রণোদনা আপনার লাগে না। আপনি দেশে টাকা পাঠাবো আমি, সেটার লোভ দেখাচ্ছেন আপনি প্রণোদনা দিয়ে, ওই লোভ তো আমাদের মধ্যে কাজ করে না ভাই। আমরা এখানে কাজ করি, এখানে আমাদের টাকা দেশে পাঠাবো আমরা। এখন ইদানিংকালে শুনছি কি ওই কে দেশে বৈধ উপায়ে টাকা পাঠায় না, সেটা নিয়ে নাকি জরিপ হচ্ছে। আমি আমার টাকা দেশে কিভাবে পাঠাবো সেটা আমার ব্যাপার। আচ্ছা, ওই দিকে না যাই, আমি আপনাকে পরে আবার কথা গুলে যাবে। তো সেটা হচ্ছে, তারপর যখন ওই মেডিকেল করতে গেলাম, মেডিকেলে ওখানে এক ধরনের ভোগান্তি। তারপরে সরকার আরেকটা জিনিস করতে পারতো, ভিসাগুলো ভেরিফাই করতে পারতো যে আসলে ভিসাগুলো সঠিক জায়গা থেকে পাচ্ছে কিনা, আমার এই প্রবাসীটা দেশে যাবে ভিসাগুলো সঠিক জায়গা থেকে পাচ্ছে কিনা। অধিকাংশই ভিসা নিচ্ছে দালালের কাছ থেকে। এই দালালগুলো কারা? দালালগুলো বাঙালিরাই। কি একটা চক্র আছে, এরা ভিসার দালালি করে, মানুষকে ভোগান্তিতে ফেলে, মানুষকে সর্বশান্ত করে দেয়। এরপর আপনি ওখান থেকে আসেন, বাংলাদেশ এয়ারপোর্টে আসার সময় যে একটা ব্যবহার করা হয়, আমার বোধহয় কুকুর বিড়ালের সাথে এর চেয়ে ভালো আচরণ করে। আর বাংলাদেশে আমি দেখছি কুকুর যারা পালে তাদের কুকুরের সাথে এমন আচরণ করে, সেটা ধরেন একটা মানুষও ডিজার্ভ করে না। তো আমরা মানুষ হিসেবে এয়ারপোর্টে তার কোটি ভাগের 1 ভাগ সম্মানও পাই না। এইটা ভোগান্তির একটা দৃষ্টান্ত, সবাই এটা করে। এটার এক্সপিরিয়েন্স সকল প্রবাসীরই আছে, বিশেষ করে মিডল ইস্টের ইউরোপিয়ানদের সাথে ভালো আচরণ করা, সেটা আমার চোখে দেখাই। ইউরোপ আমেরিকাতে যারা থাকে। রাইট ভাই, আমি এই জায়গায় একটা কথা বলতে চাই। আমি যখন 7 বছর পরে বাংলাদেশে যাই, তখন আমি আরও দেখেছি অনেক মানুষ যায় ওই জায়গায় গিয়া, মানে 4-5 বছর পরে গেলে তো মা বাবা আছে, ভাই বোন আছে, সবার সাথে কেনাকাটা করে অনেক কিছু নেওয়া হয়। অনেক কিছু পরে 3-4টা লাগেজ হইলে তারা কোনো টলি দিচ্ছে না, মানে ওই প্রবাসীরা এগুলা মাথায় করে নিয়ে গাড়িতে রাখে, ওই টলিগুলা দিচ্ছে না, বাহিরে যাইতে দিচ্ছে। কথাটা হচ্ছে যেমন দেখেন, ওইখান থেকে আমি বাংলাদেশ থেকে আসলাম, আসার পরে এখানে
চাকরি পাওয়া নিয়ে ভোগান্তি, যে আছে সে আমাকে ইকামা দিচ্ছে না। তারপর যাই হোক, আমি আসার পরে আমি তো ইকামা পাইনি। আপনি কত বছর হয়েছে? আমি 7 বছর যাবত ইকামা পাইনি, দেশেও যেতে পারছি না। আমার বাংলাদেশ এম্বাসিতে আমি 3-3 বার গেছি, ওরা বলছে ভাই আমাদের এই ধরনের কোনো সেবা আমরা দেই না। তো ওরা বসছে কেন? তাহলে ওরা বসছে কেন? এর উপর দেখেন, আপনি এই দেশে কখনো পাসপোর্ট রিনিউ করছেন? হ্যাঁ, আমি করছিলাম। হ্যাঁ, কত মাস লাগছে আপনার পাসপোর্ট রিনিউ করতে? আমারে তো বলছে যে 15 দিন পরে পাসপোর্ট দিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু আমি পাইছি গিয়েছে 4 মাস পরে। 15 দিনের কথা বলে 4 মাস পরে তাও পাইছি। আপনার ভাগ্য ভালো। আমারটা শুনেন, আমি প্রথম যখন ইকামা 4 মাসের ভিতরে আমি 7 থেকে 8 বার ওই বাংলাদেশি এম্বাসিতে আমি গিয়েছিলাম, পরে আমি 4 মাস পরে গিয়ে পাইছি। তাহলে আপনার ভাগ্য অনেক ভালো। আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, করার পরে 5 বছর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি, এবং আমার পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে, বোধহয় 5-6 মাস আছে। আচ্ছা। তো আমি ভাবলাম আচ্ছা 1 বছর রিনিউ করে নিয়ে যাই, কখন কী হয় বলা যায় না। কারণ আমার ইনস্ট্যান্ট যদি কোনো সুযোগ সুবিধা পাই আমি ইকামা করার, তখন পাসপোর্ট রিনিউ না থাকলে আমি পারছি না, মিনিমাম 6 মাসের তো রিনিউ থাকতে হবে। তো ওইটা হিসেব করেই আমি 1 বছর ইনস্ট্যান্ট রিনিউ করে নিয়ে আসি, আর হচ্ছে হাতে লেখা যেটা, আচ্ছা, আর 5 বছরের জন্য আবেদন করে আসি। তো সেটা আমাকে বলছে আপনি 3 মাস বা 3 মাস পরে আসেন, অথবা 100 দিন পরে আসেন। আচ্ছা, 100 কর্মদিবস পরে আসেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওই 100 কর্মদিবস তো আমার হিসেব নেই, আমি 5.5 মাস পরে যাই। 5.5 মাস? 5.5 মাস পরে আমি যাই। আচ্ছা। যাওয়ার পরে ওরা বলে দেখেন আপনার এটা হয়নি, তো পাসপোর্ট এখনো রেডি হয়নি, আপনি 3 মাস পরে আসেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি বললাম তো এখন 5.5 মাস পরে আসার পরে এখন যদি আবার 3 মাস লাগে। আচ্ছা, এই জায়গায় একটা আমার কথা ছিল, হ্যাঁ, ওই জায়গায় কি আপনি ফোন দিয়ে কথা বলছিলেন বাংলাদেশি এম্বাসিতে? না, আমি ফোন দিয়ে কেন কথা বলবো? তারা তো 100 কর্মদিবস তারা সময় দিয়েছে। তারা তো আপনাকে নাম্বার দিয়ে দেয়, বলে যে যোগাযোগ করতে। আমার যোগাযোগ করতে হবে কেন? আমি তো 3 মাস, তারা 100 দিন 3 মাস সময় দিয়েছে, বলছে আচ্ছা 100 দিন পরে আসেন, তার মানে 3 মাস 10 দিন। আচ্ছা, তাহলে 3 মাস 10 দিনের জায়গায় 5.5 মাস পরে যেখানে পাসপোর্ট রিনিউ করা হয় না, ওরা কোন ধরনের দায়িত্ববান ব্যক্তি, তাদেরকে কাছে আমি ফোন দিতে হবে। আমি তো মনে করি প্রত্যেকটা যারা বাংলাদেশি প্রবাসী আছে, পাসপোর্ট রেডি হওয়ার পরে তাদেরকে ফোন দিয়ে বলে দেওয়া উচিত আপনার পাসপোর্ট রেডি, আপনি অমুক দিন আসেন। এটা তাদের কর্তব্য। তাদের আমাদের বেতনে তারা চলছে, আমাদের টাকায় তাদের বেতন হচ্ছে, তারা বসছে কেন? তাদের কাজ কি খালি কোথায় কোন খাদ্দামা বিপদে পড়ছে তাকে এনে তাদের সুরক্ষা দেওয়া, তাদের সাথে রাত কাটানো, এটা তাদের কাজ? এই জন্য আমাদের 17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে আমাদের টাকায় তাদের বেতন হয়। আমরা কি ট্যাক্স দিই না বাংলাদেশে? বৈধ পথে টাকা পাঠায়, অবৈধ পথে টাকা পাঠায়। আমরা বিপদে পড়ে অবৈধ পথে টাকা পাঠাই। যাদের ইকামা তারা বৈধ পথে টাকা পাঠানোর উপায়টা কি? সেটা তো ঠিক আছে, বিপদে পড়ে অবৈধ পথে টাকা পাঠাই, অবৈধ পথে সেই টাকাটা তো দেশেই যাচ্ছে। হ্যাঁ, ইভেন আমরা যথাসাধ্য চেষ্টা করি যাদের ইকামা আছে তাদের মারফতে টাকাটা দেশে পাঠানোর। এই যে তারপর শোনেন, এরপরে আমি যখন আবার 3 মাস পরে যাই, যাওয়ার পরে তারা আমাকে বলল যে ভাই আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে, এটা বাংলাদেশে আছে, তো আপনি এক কাজ করেন 2 মাস পরে আসেন, ইনশাল্লাহ এবারে আশা করি হয়ে যাবে। কয় মাস হলো হিসেব করেন? 5.5 মাস, 3 মাস, কয় মাস হলো? 8.5 মাস। 8.5 মাস। ঠিক, আমি 2 মাস পরেই যাই। এবার কয় মাস হয়েছে? 10 মাস। 10 মাস। এই 10 মাস পরে যাওয়ার পরে তারা আমাকে যেটা বলছে সেটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ছে। কেন ভাই, তখন কি আপনি পাসপোর্ট পান নাই? তখন যাওয়ার পরে তারা আমাকে বলতেছে ভাই করোনাকালীন যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে সেই অ্যাপ্লিকেশনগুলো সঠিক উপায়ে সাবমিট হয়নি, তো কি করতে হবে? আপনাকে আবার আবেদন করতে হবে। আমি বললাম তাহলে আমার কাছ থেকে যে 125 টাকা নিল, 125 রিয়াল, এক নতুন ইনস্ট্যান্ট রিনিউর জন্য 1 বছরের 50 রিয়াল নিল, সেগুলো পাই আমি। তখন ওই যে রিসেপশনে এক লোক ছিল, ভদ্রলোক, দেখতে দাড়ি টাড়ি আছে, একটু হুজুর টাইপের, কিন্তু লোকটা এত বাজে তার ব্যবহারে, সে আমার সাথে রীতিমতো এমন বিহেভ করলো যে মনে হচ্ছে যেন আমি তার পাকা ধানে মই দিছি, এমন একটা অবস্থা। আমি তো মনে করি বাংলাদেশ এই জেদ্দা কনসুলেটে যেগুলো আছে বাংলাদেশ এম্বাসিতে জেদ্দার, আমি মনে করি 2-1টা বাদে সবগুলো অমানুষের বাচ্চা, একটাও মানুষের বাচ্চা না।
এগুলো আমাদেরকে মানুষই মনে করে না। এটা বেশিরভাগই খারাপ মানুষ এগুলা। দুই একজন ভালো, ওইখানে একটা লোক ছিল সে ভালো, সে আমাকে যখন আমাকে বলছিল ভাই, এই ভাই তো বলেনি, হ্যাঁ আপনি বাইরে কেন আবেদন করছেন, এখানে কেন আবেদন করলেন না? আমি বললাম তো বাইরে আবেদন করছি, আপনারা তো দেখেনি, ওদের কাছে সবাই আবেদন করে, ওটা বন্ধ করে দেন নাই কেন? এটা তো আপনাদের দায়িত্ব। সে বলে হ্যাঁ আমাদের দায়িত্ব কি, আপনারা দেখে শুনে এখানে আসবেন। আমি বললাম ভাই আপনাদের এখানে আবেদন করতে হলে তো 11 ঘন্টা 12 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতো, রাত 4টা বাজে আসতে হয়, এসে তারপরে আবেদন করতে হয়, 10টা বাজে 11টা 12টা বাজে, আমাদের তো ডিউটি আছে, আমরা তো আমাদের টাইম হিসেব করে আসতে হয়, একদিন ডিউটি গ্যাপ দিলে তো আমাদের সমস্যা। তা আমরা আসি, ওখানে শর্টকাটে করা যায়। আপনারা যেহেতু দেখেন আপনাদের সামনেই, আপনারা ওগুলো বন্ধ করলেন না কেন? না সেগুলো তো আর ভাই বন্ধ করে না, এরপরে চালু রাখা, তারপরে বলে সে বলতেছে আপনি কি আমার সাথে ঝগড়া করবেন, আপনি এখানে আমাকে কি করবেন, কি করতে পারবেন আপনি এখানে আমাকে? তার মানে কি ওরা কি বোঝাচ্ছে এটা, আমরা ওদেরকে কি করতে পারবো মানে কি? মানে হচ্ছে ওরা ওখানের মনে আর আমরা চাকর। আচ্ছা, অথচ আমাদের টাকায় তাদের বেতন চলে। হ্যাঁ, অথচ আমাদের টাকায় তাদের বেতন চলে। প্রত্যেকটা নিমক হারাম, এই লাইনে যারা আছে প্রত্যেকটা নিমক হারাম। এদের জন্ম নিয়ে আমাদের সন্দেহ, আমার ব্যক্তিগতভাবে সন্দেহ, কার কি আমি সেটা জানি, আমার ব্যক্তিগতভাবে সন্দেহ, কারণ মানুষ মানুষের সাথে এই ধরনের আচরণ করতে পারে না। এরপর আপনি দেখেন, তারপর আবার ওই দিন আমি করলাম, কনসুলেটর যে ছিল তাকে আমি বললাম দেখেন আমার কাছে টাকা নেই, এখন 125 টাকা আমি কীভাবে আবার 25 কীভাবে দিব, আপনি হচ্ছে আমার আগে যেটা দিছি সেই ফর্ম তো আমার কাছে আছে, ওইটার উপরে নতুন আবেদন এই ইস্যু করেন না। সে বললো হবেই না। লাস্ট অনেক নেগোসিয়েশনের পরে সে আমাকে বললো কি, আমি বরঞ্চ এইটা করতে পারি, আপনাকে 1 বছরের হাতে লিখে আমি রিনিউ করে দেই, আর হচ্ছে আপনি 5 বছরে আবেদন করে যান। আবার আমাকে আমার সাথে একজন ছিল তার থেকে ধার করে নতুন পাসপোর্টের জন্য আমি আবেদন করি। এটা কি ওই 8.5 মাস পরে না 10 মাস? 10 মাস, 10.5 মাস পরে। আচ্ছা, 10.5 মাস পরে। তো এরপরে যখন হয় তখন ওই যে আপনি বললেন আপনার কাছে নাম্বার ছিল না, এই সেইবার যখন বললো আপনি আবার 3.5 মাস পরে আসেন, ইনশাল্লাহ এবার আর মিস হবে না। 3.5 মাস পরে তাদেরকে যখন ফোন দিই, বলে ভাই আপনার পাসপোর্ট রেডি, তবে এখানে আসেনি, সৌদিতে আসেনি। বললাম ভাই আমার পাসপোর্টটা কি এবারে জাহাজে আসবে না বিমান আসবে? বলে ভাই এটা অ্যাম্বাসি, আপনার মজা করার জায়গা না। আমি বললাম ভাই এটা যে চিড়িয়াখানা সেটা আমাদের জানা আছে, এই বলে আমি ফোন কেটে দিই। তারপর আমি ওদেরকে আর ফোন দিইনি, ঠিক 5 মাস পরে যাই, আবারও 5 মাস পরে যাই। আচ্ছা, যাওয়ার পরে এখন তারা, আমি ওই যে ফর্ম নিয়ে স্লিপ ওখানে জমা দিই, দেওয়ার পরে এরপরে যখন এবারে কয় মাস হলো, 5 মাস আর হচ্ছে 10.5 মাস, 15.5 মাস, 15.5 মাস পরে যাওয়ার পরে ওই স্লিপ দেখে তারা এখন আর আমার পাসপোর্ট খুঁজে পাচ্ছে না। 1 ঘন্টা ঘাটাঘাটি করে এরপরে পাসপোর্ট পেলো। তারপর পাসপোর্টটা হাতে নিয়ে বললাম ভাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আর এই অ্যাম্বাসিতে না আনে, এই বলে চলে আসি। ওই লোকটা আর কিছু বলে নাই যে আপনি এই কথা বলার না, সে বলে ভাই এত বিরক্ত। আমি বললাম ভাই সেটা আপনি ভালো করেছেন, ওই লোকটা ভালো ছিল। আচ্ছা, ওই লোকটা আমি দেখছি অন্যান্য লোকগুলোর চাইতে ওই একটা লোক, আর ওই যে বললাম রিসেপশনে একটা দাঁড়িয়ালার সাথে আমার প্রথমেই ঝগড়া হয়, ওখানে একটা লোক ছিল, সে আমাকে বলে, ওই দাঁড়িয়ালা আমাকে বললো যে ভাই তো বলেনি যে আপনি যান আবার ফাইল করে নিয়ে আসেন, বাইরে যান, ওই কম্পিউটার দোকান থেকে ফাইল করে নিয়ে আসেন। আমি বললাম কম্পিউটার দোকানের ফর্ম যদি এখানে না হয়, ভ্যালিড না হয়, কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করলে সেটাতে যদি পাসপোর্ট না আসে, কম্পিউটার দোকানের স্লিপ কম্পিউটার দোকানের থেকে ফাইল করে আসলে কীভাবে পাসপোর্ট পাবো? তখন সে আরও তেলে বেগুনে আগুন। সত্যিটা যে বলে দিয়েছেন আপনি, এই কারণেই এইবার আমি বললাম ধান্দাবাজি শুরু করছেন, 15 মাস ধরে ঘুরতেছি পাসপোর্টের জন্য, ফাইজলামি শুরু করছেন। তারপর পাশে একটা লোক ছিল, সে আমাকে ডেকে নিয়ে আস্তে করে বলে ভাই গরম হওয়ার দরকার নেই, এখানে আসলে গরম হয়ে কিছুই করতে পারবেন না, এখানে সবাই একরকম। আমি চাকরি করি, আমি এগুলো দেখি মানুষের কী পরিমাণ ভোগান্তি হয়, তবে এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে আপনারই ক্ষতি হবে, কারণ এরা আপনাকে সেই সুযোগ সুবিধা দিবেন, আপনি আপনার ভোগান্তির কথা চিন্তা করে আপনাকে ওই ধরনের সুযোগ সুবিধা দিবে না যে আপনার ভোগান্তি না হয়।
আমি এখানকার একজন কর্মী হিসেবে আমি লজ্জিত। তো চলেন আমি আপনার ফাইলটা করে দিচ্ছি। তারপর সেই কম্পিউটার থেকে আমাকে ফাইল করে দিল, গিয়ে সব কিছু ঠিকঠাক করে পরে গিয়ে পাসপোর্ট নিয়ে আসলাম। এই হচ্ছে বাংলাদেশ এম্বাসির অবস্থা। এখন আমার প্রশ্ন হলো, বললেন আমার দেশের একজন সাবেক মন্ত্রী থাকা অবস্থায় সে বলছিল প্রবাসীরা দেশে আসলে নবাবজাদা হয়ে যায়। আরেকজন বলছিল কি প্রবাসীরা দেশে গেলে চুরি বেড়ে যায়। হ্যাঁ, এই কথাটার সাথে আমি একমত। প্রবাসীরা দেশে গেলে চুরি বেড়ে যায়। কেন প্রবাসীরা দেশে গেলে চুরি বাড়ে? কিভাবে বললেন? কিভাবে আপনি এটা আইডিয়া করেন? প্রবাসীরা যত ধরেন আজকে যদি বাংলাদেশে 100 জন প্রবাসী যে 100টা চুরি হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক আছে। 5000 জন গেলে 5000টা চুরি হবে। সেটা কোথায়? এটা তো এয়ারপোর্টে। রাইট। কারণ কি? কারণ এয়ারপোর্টে তো আপনি বসে রাখছেন বেজন্মা কতগুলা, যেগুলো জন্ম পরিচয়হীন। যার জন্ম পরিচয় আছে সে তো নিমখারামি করতে পারে না। একটা প্রবাসী বিদেশ থেকে আমার জন্য টাকা পাঠায়, বিদায় আমার বেতন হচ্ছে। ওই বেচারা ওখানে কষ্ট করে টাকা পাঠায়, বিদায় আমি এয়ারপোর্টে বসে এসির নিচে থেকে আমি টাকা পাচ্ছি, টাকা পাইতেছি। কিন্তু ওই যে যেই পাতে খায় সেই পাতি ছিদ্র করে, একটা কথা আছে না বাংলাতে? এই এয়ারপোর্টে যারা আছে সেগুলো হচ্ছে তারা প্রত্যেকটা হারামি, 2-1টা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা হারামি। এদের জন্ম নিয়ে আমার সন্দেহ। নিমক হারাম, এক একটা নিমক হারামের জাত। নয়তো একটা প্রবাসী দেশে যাওয়ার সময় কি নেয়? তার বোনের জন্য 2টা শ্যাম্পু, বউয়ের জন্য 2টা শ্যাম্পু, বাচ্চা আছে বাচ্চার জন্য কিছু খেলনা, বড় কিছু খেজুর, তারপর কিছু সাবান, শ্যাম্পু। এই তো ভাই, এগুলো দেশেই পাওয়া যায়। কিন্তু বিদেশ থেকে ভাই যাবে, স্বামী যাবে, বাবা যাবে, তার কাছে একটু আবদার থাকে, মায়ের আবদার থাকে, বোনের আবদার থাকে, ভাইয়ের আবদার থাকে। এইখান থেকেও চুরি করতে হবে। এই চোরের দলদেরকে বসাইছে এয়ারপোর্টে চুরি করার জন্য। এরা তো ধরেন এয়ারপোর্টে চাকরি নেওয়ার জন্য কি বাপ মায়ের যা কিছু বেচা দরকার, বাপ মাকে বিক্রি করা হলে ওখানে চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়ে চাকরিতে ঢোকে, কারণ ওখানে ধান্দা আছে, চুরি করতে পারে। আপনি মনে করেন প্রত্যেকটা লাগেজ থেকে চুরি হয়। কেন? সরকার কি এগুলো দেখে না? ওই মনিটর বসা, এই বসা, ওই বসা। আর তোদের মনিটর তোদের কাছে রাখ, এমন লোক বসাবে, সিসি ক্যামেরা সরাসরি। আমি তো বলি এটার একমাত্র সমাধান হচ্ছে বিমান থেকে নামার পর থেকে লাগেজ হ্যান্ডেলিং যা যা আছে সব কিছু সিরিয়ালে, বিশেষ করে লাগেজ হ্যান্ডেলিংয়ের ব্যাপারটা একদম লাগেজ প্যাসেঞ্জারের হাতে জবাব দিই যে এই রাস্তাটুকু, এগুলো পুরোপুরি বাইরের স্ক্রিনে দেখানো উচিত। রাইট। বাইরের স্ক্রিনে পাবলিক দেখবে কার লাগেজটা কোত্থেকে আসছে। তাহলে একটা লাগেজ মিস্টেক হওয়ার সম্ভাবনা নেই, আর চুরি হওয়ার সম্ভাবনা নেই। এখন এটা তো করবে না, এই চোরের দলেদের ধান্দা বন্ধ হয়ে যাবে। ওদের ভাত কমে, ওদের তো রুটি রুজি এটাই যে চুরি করবে, তাদের চুরিটাই পেশা। হ্যাঁ, চুরির জন্যই আসছে এরা এয়ারপোর্টে। এখন ধরেন একটা মানুষ ধরেন একটা ফোন নিল, এখন ফোন আপনি হাতে তো 2টার বেশি নিতে দিবেন না। তো ফোনটা লাগেজ নিল, ওই ফোনটা চুরি হয়ে গেল। দামি দামি যা জিনিস আছে শুধু কাপড় চোপড়গুলো রেখে, কম্বল রেখে, মাঝে মাঝে দামি কম্বল ওটাও চুরি করে নিয়ে যায়। এই চোরের দলদেরকে দিছে এয়ারপোর্টে। তো এই জন্য আমি ওই ভদ্রলোকের সাথে একমত যে প্রবাসীরা দেশে গেলে চুরি বেড়ে যায়। তোদের মতো চোরের দল এয়ারপোর্টে আসিবি দিয়ে চুরি বেড়ে যায়, আমাদের জিনিসপত্র চুরি করবি। সেই জন্য আমি বলি দৈনিক যদি 5000 প্রবাসী যায়, 5000টা চুরি হয়। চুরি করে কারা? এই এয়ারপোর্টের লোকেরা। এই ধরেন বেজন্মা, আজন্মা, কুজন্মা যেগুলো রাখছে এগুলোই চুরি করে, সেই জন্য চুরি বেড়ে যায়। তারপর আরেকজন বলছে কি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে কি প্রবাসীরা দেশে আসলে নবাবজাদা হয়ে যায়। প্রবাসীরা দেশে গেলে নবাবজাদা হবে না। প্রবাসীরা তোমার মতো ধান্দার টাকায় চলে? কখনোই না। প্রকল্পের টাকা মেরে দিয়ে চলে? প্রবাসীরা নিজের রক্ত ঘামানো টাকা দিয়ে চলে। 18 ঘন্টা, 22 ঘন্টা, 20 ঘন্টা, 16 ঘন্টা, মিনিমাম 12 ঘন্টা ডিউটি করে প্রবাসীরা। সেই টাকা দিয়ে তারা দেশে যায় ফুটানি করে, তোমার টাকায় করে না। তোমাদের মতো ওই যে ঘুষ খেয়ে ফুস হয়ে সেই টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি করবা, বিদেশে টাকা পাঠাবা, বিদেশে বাড়ি করবা, সেই টাকা প্রবাসী তো চোর ভাই, চোর।
প্রবাসীদের যেটা রক্ত ঘামানো টাকা, প্রবাসীদের প্রত্যেকটা টাকায় রক্তের গন্ধ আছে। বাকিদের কথা জেনে, বিশেষ করে আমরা যে লাইনে আছি ওই লাইনে যারা কাজ করি তাদের প্রত্যেকটা টাকায় ঘামের গন্ধ আছে, রক্তের গন্ধ আছে। রাইট ভাই। তো প্রবাসীরা দেশে গেলে নবাবজাদা হবে না, তোমরা নবাবজাদা হবা? তোমরা ওই 2% প্রণোদনা দিবা, ওই এই লোভ দেখাবা, ওই লোভ দেখাবা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেওয়ার কথা বলে মানুষকে যে ভোগান্তি করা হয়, আমি তো বলি যে এটা বন্ধই করে দেওয়া হয়, এটা বন্ধই করে দেওয়া হয়। তারপর বললো কি, আরেকটা মজার ব্যাপার শুনে বললো কি, কারা কারা অবৈধ পথে টাকা পাঠায় সেটা মনিটর করা হবে। আচ্ছা, তাহলে বাচ্চা তোর এটা জানা উচিত কারা কারা অবৈধ পথে টাকা পাঠায়, কেন পাঠায়। একটা লোক বৈধ না থাকলে বৈধভাবে সে টাকা পাঠাবে কিভাবে পাঠাবে? সে তো নিরুপায়। আমার ইকামা নাই 7 বছর ধরে, আমি টাকা কিভাবে পাঠাবো? আমার টাকা আমি যেভাবে পাঠাবো, তোর বাপের কি? আমার টাকা আমি যেভাবে পাঠাই। ধান্দাবাজি করো, ফাইজলামি করো, টাকা কে কিভাবে পাঠায় সেটা মনিটর করবা। আমি 7 বছর ধরে আমার ইকামা, আমি টাকা কিভাবে পাঠাবো? আমার তো একমাত্র উপায় হচ্ছে হয় বিকাশে পাঠাও, সেটা অবৈধ পথ, নয়তো হুন্ডিতে পাঠাও, সেটা অবৈধ পথ। এখন আমার কাছে তো পথ খোলাই আছে এই দুইটাই। আপনার তো একামা নাই। এখন যদি বাংলাদেশ এম্বাসি যদি সেটা তদন্ত করতো যে আমার এই লোকটা আসছে কেন একামা পেল না, আমি তদন্ত করি, কপিলের সাথে যোগাযোগ করি, সেটা তো তোমরা করবা না। তোমরা তো বসে শুধু খাদ্দামা কোথায় বিপদে পড়ে খাদ্দামা আনবা, তোমাদের মজমাস্তি করবা সেটার জন্য। তার খাদ্দামা সুন্দর না হলে তো তোমরা যাবা না। তোমরা তো আসো এটার জন্য, আমাদের জন্য তোমরা কিছুই করবা না। তো এরপরে আমার একজনের একামা দিয়ে আমি কয়দিন টাকা পাঠাবো, আরেকজনকে বলবো তাকে দিয়ে টাকা পাঠাতে হলে আমার তার সাথে ব্যাংকে যাওয়া লাগে, তাকে খাওয়ানো লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে। এই করে আমার তারও তো কাজ কাম আছে না। হ্যাঁ, কয়দিন যাবে। হ্যাঁ, তো তার পিছনে আমি যেটা খরচ করবো সেটা আমি দেশে পাঠাচ্ছি, আমার পরিবারের উপকার হচ্ছে। আমি বৈধ পথে টাকা পাঠাবো, তোমরা সেই টাকা বিদেশে পাচার করবা, তোমরা সেখান থেকে ধান্দা করবা, আমি সেই সুযোগ কেন দিব? তারপরও আমরা যেইটুকু বৈধ পথে পাঠাই সেটুকু পাঠাই বলেই তোমাদের এখনো এই চলছে, রিজার্ভের চাকা ঘুরছে, তো সেটুকুও পেতা না। কারণ ওই যে বলে না, বাংলাদেশের অর্থনীতির 2টা বড় শক্তি হচ্ছে রপ্তানি শিল্প আর হচ্ছে রেমিটেন্স। তোমাদের রপ্তানি শিল্পের মাধ্যমে যে পরিমাণ ধান্দা হয়, অর্থ বাইরে পাচার করা হয়, সেটুকু আমাদেরকে বোঝানো লাগবে না। আমি তো বলবো প্রবাসীদেরও সমস্যা আছে। আজ অবধি প্রবাসীদের একটা সংগঠন কেন হলো না? 1.5 কোটি প্রবাসীদের যদি একটা সংগঠন থাকতো, সব প্রবাসীরা যদি এক থাকতো, হ্যাঁ এর মধ্যে কিছু পাঁচাটা থাকবেই, যে সরকার আসবে তারই পাঁচ থাকবে, যে দল করুক সেটা দরকার নেই, সব প্রবাসী একসাথে হয়ে যাক। একসাথে হলে প্রত্যেকটা প্রবাসী, আপনি 1.5 কোটি প্রবাসীর পেছনে 1.5 কোটি প্রবাসী বাইরে আছে, তাদের প্রত্যেকের মাথা পিছু 3 জন করে হিসেব, এভারেজে যদি আপনি 3 জন করে হিসাব করেন, আচ্ছা, তাহলে ওখানে কয় কোটি? 4.5 কোটি, এখানে 1.5 কোটি, 6 কোটি। ধরেন শুধু প্রবাসীদের পারিবারিক জনসংখ্যাই 6 কোটি। এই 6 কোটি দেশের বিশাল একটা শক্তি, বিশাল একটা সংখ্যা। এরাও যদি এক থাকতো তাহলে সরকার প্রবাসীদের সুযোগ সুবিধা দিতে বাধ্য হতো, এয়ারপোর্টে সুযোগ সুবিধা দিতে বাধ্য হতো, সকল ধরনের সুযোগ সুবিধা দিতে বাধ্য হতো। কিন্তু সরকার কি তা দেয়? কোনো সরকারই দেয়নি। এখন যদি মনে করেন প্রবাসীদের একটা সংগঠন থাকতো, ওই ধরনের শক্তি থাকতো প্রবাসী সংগঠনের, তাহলে ধরেন সরকার এটা করতে বাধ্য হতো। প্রবাসীদের বিশাল একটা অংশ, এটা যেমন দেশের সরকার গঠনে কাজে লাগে, হ্যাঁ প্রবাসীরা বাইরে থাকে, তাদের পরিবার তো আছে। আপনি কি মনে করেন যে লোকটা প্রবাসে থাকে, তার পরিবার, সে পরিবারের হাল ধরছে, তার কারণে একটা পরিবার চলছে, সে যেটা বলবে, সে যেখানে বলবে ভোট দেওয়ার জন্য, প্রবাসীরা সেখানে দিবেন এমনটা সম্ভব? এমনটা আদৌ কি সম্ভব? সে যেখানে বলবে সেখানেই তার পরিবারের ভোটাররা ভোট দিবে। তো ওই হিসাবে ধরো প্রবাসীরা বিশাল একটা শক্তি, তাদের একটা সংগঠন নেই, এটাই দুঃখজনক। তাদের যদি একটা সংগঠন থাকতো, সেই সংগঠনের দাবি থাকতো যে আমার এই দাবি আছে,
এগুলো না হলে তো বাবা আমি দেশে টাকা পাঠাবো না। আমার সংগঠন থেকে এটা দাবি তুলতো যে আমার এই দাবি পূরণ করো, এয়ারপোর্ট আমাদের জন্য নিরাপদ করতে হবে। দেশে গেলে আপনি অবাক হবেন, বাংলাদেশে এমনও ঘটনা ঘটে যে প্রবাসীরা দেশে গেলে তাদের থেকে স্থানীয় নেতারা চাঁদা তোলে। এতদিন পরে দেশে আসছে, আমাদেরকে তো চা পানের ব্যবস্থা করতে হবে। ইভেন কিছু কিছু এলাকায় এমন কিছু বেজন্মা থাকে, প্রবাসীরা একটা বিল্ডিং তুলবে, সেখান থেকেও তাদেরকে চাঁদা দিতে হয়। নয়তো তার বউকে ভোগান্তি পোহাতে হবে, তার পরিবারের সদস্যদেরকে ভোগান্তি পোহাতে হবে। আমরা কি ভাই ভাষা নেই দেশে? আমরা ভাষা নেই? ওটা তোমাদের বাবার দেশ, আমাদের দেশ না? ওই দেশে তোমাদেরও জন্ম, আমাদেরও জন্ম। তোমাদের বাবার দেশ, আমরা কি অন্য দেশ থেকে আসছি? রোহিঙ্গা আমরা? এই হচ্ছে অবস্থা। তো এখন ধরেন প্রবাসীদের ওই রকম সংগঠন থাকলে তাদের একটা শক্তি থাকতো যে হ্যাঁ আমার যাই হোক আমার সংগঠন আমার জন্য কিছু করবে, আমার সংগঠন আমার জন্য কিছু করবে, তার বিপদে এগিয়ে আসবে। এরকম তো হচ্ছে না। তারপরে আমি বলবো সকল প্রবাসীদেরকে, যদি মানে এরকম কিছু সম্ভব হয় যে সকল প্রবাসীদের একটা সংগঠন থাকবে, একটা সংগঠন থাকবে যেটা তাদের পক্ষে কাজ করবে, তাদের দাবি দেওয়া নিয়ে কাজ করবে, যে আমাদের দাবি দেওয়া না মানলে আমরা দেশে টাকা পাঠাবো না। এইটা হলে সরকার মানতে বাধ্য, যে কোনো সরকার মানতে বাধ্য। তাহলে ধরেন প্রবাসীদের এই ভোগান্তি হতো না, তা ধরেন অবহেলারও শিকার হতো না। এখন একটা প্রবাসী দেখা গেছে, অনেক অহরহ ঘটনা আছে যে দেশে যাওয়ার পরে সে অত বছর যা কামাই করছে তার কিছুই পাচ্ছে না। সে একটা সংগঠন থাকলে অন্তত পক্ষে এইটুকু তো শক্তি থাকে যে তার সংগঠনের মাধ্যমে হলো অন্তত সেই ফাইট করার মতো তার একটা শক্তি আছে, শক্তি থাকতো। তার ভাইয়া হয়তো আত্মসাৎ করছে। আমারই জানার মতো কয়েকজন আছে 8 বছর দেশে যাওয়ার, 8 বছর কামাই করছে, 8 বছরে সে হিসাব দিচ্ছে যে 33 লক্ষ টাকা দেশে পাঠাইছে। 8 বছরে 33 লক্ষ টাকা দেশে পাঠাইছে। 33 লক্ষ টাকা 8 বছরে তার পরিবারকে খেয়ে ফেলছে। সে পরিবারের খরচ একভাবে দিছে, ব্যাংকে আলাদাভাবে পাঠাইছে জমা রাখার জন্য। দেশে গিয়ে তাকে দেখানো হয়েছে কি একটা টয়লেট, যে তোর 8 বছরের টাকা দিয়ে তোর জন্য এই টয়লেট করছে, টয়লেটের পিছনে তো টাকা সব শেষ। 21 বছর বিদেশ করছে, আমার জানা মতো 21 বছর বিদেশ করছে। যাওয়ার পরে যে বিল্ডিং করছে সেই বিল্ডিং থেকে তার 2 ছেলে, বউ এবং তাকে বের করে দিচ্ছে, যে বিল্ডিং তো তোমার জায়গা নেই, তোমার ছেলে রাতে কান্নাকাটি করে, আমরা এগুলো সহ্য করতে পারবো না। তো একটা সংগঠন যদি থাকতো তাহলে তার পক্ষে এটা করতে পারতো। এইটা তো নেই। আমি বলবো একটা সংগঠন খুব দরকার প্রবাসীদের। তাহলে ধরেন ওই প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে করতে পারবে, যা কিছু দরকার এগুলো করতে পারবে। কিন্তু যে ভোগান্তিটা এখন পোহাতে হচ্ছে সেই ভোগান্তি পোহাতে হবে না। এবার আপনার বুঝে আসছে আমি কেন বলছি প্রবাসীরা সবচেয়ে নিরীহ প্রাণী, সবচেয়ে অবহেলিত প্রাণী? খুব সুন্দরভাবে ভাই বুঝছি। কিন্তু রাইট ভাই, আপনি যেভাবে বুঝাইছেন সেটা খুব সুন্দরভাবে বুঝছি। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ, যাতে একটা প্রবাসীর একটা সংগঠন হয়। আর আপনার একটা দাবি থাকুক যাতে প্রবাসীর একটা সংগঠন করুক। হ্যাঁ, এটা আমার কেন, এটা তো ধরেন আমার আপনার, আমরা যারা প্রবাসী আছি সবারই এই দাবি তোলা উচিত যে একটা প্রবাসী সংগঠন আমরা করব, যেটা ধরো রাজনীতি মুক্ত হবে, শুধুমাত্র প্রবাসীদের অধিকার এবং এটা কোনো রাজনীতির সাথে কোনো, কারণ বাংলাদেশে তো ভাই যেটাই আপনি করবেন সেখানে রাজনীতি ঢুকবে। কারণ 5-8 জাতি আমরা ওই মোগলদের গোলামি কবুল করছি, আমরা ধরেন যত সম্রাট আসছে, যত শাসক আসছে সবার গোলামি কবুল করছি, ব্রিটিশদের গোলামি কবুল করছি। এখন যে সরকার আসে তার গোলামি করি, এই হচ্ছে আমরা গোলামের জাতি। তো আমাদের 5-8 স্বভাব সেটা থাকবে, কিন্তু এর বাইরে গিয়ে যদি সম্ভব হয় আমি বলবো সকলের এটা দাবি তোলা উচিত যে একটা প্রবাসী সংগঠন করা। আশা করি আপনি এটাতে একমত হবেন। রাইট ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।